অনেক জন্ম পূর্ণ করলে তবে এমন শাশুড়ি মা পাওয়া যায়। সত্যি আমার শাশুড়ি মাদের তুলনাই হয় না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন ঘড়িতে 5টাও ঠিক বাজেনি। তো 5টা বাজতে এখনও 5 মিনিট দেরি। তো এখন বাইরেটা বেশ ভালোই অন্ধকার মতো। তো প্রথমে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর প্রণাম সেরে তারপরে এই যে বাইরে জল দিয়ে তারপরেই বাইরের দিকে বেরোবো আর কি। তো এটাই রোজ করে থাকি। তো আমি না করলেও বড় মা করে থাকে। তো যাই হোক, দেখো বাইরে এখন পুরোটাই অন্ধকার, শুধুমাত্র আমাদের দাওয়ার আলোটা জ্বলছে বলে তাও একটু আলো আছে। তো এদিকে টুকিটাকি জিনিস গুছিয়ে বাইরে এলাম। যে কাপড়টা আর কি কেচেছিলাম, কাপড় না সরি নাইটিটা কেচেছিলাম, তো সেটাই আর কি মেলে দেবো। উঠোনের মধ্যে এখন মেলে দিচ্ছি। তো উঠোনের মধ্যে তো রোদ আসতে এখন অনেকটাই দেরি, কিন্তু কি বলো তো, এখন যা রোদের জোর হয়েছে, রোদ পেলে না ওই কাপড়ই হোক বা যাই হোক সেগুলো কিন্তু একদম রোদের রঙটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য যতটা সম্ভব এখন ছাওয়ার দিকেই জামা কাপড়গুলো মিলতে হবে। তো এদিকে রুমের সব জানলাগুলো খুলে দিই। আর সকালবেলায় না বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস রুমের মধ্যে আসে, বেশ ভালো লাগে জানো তো। তো এই জানলা খুলে একবার যদি শুয়ে পড়ি পুরো ঘুমিয়ে যাব। তো ওই যে জানলা খুললে আমি যে খুললাম, তোমরা সব দেখলে। তো ততক্ষণ পর্যন্তই কিন্তু আমার ছেলে ঘুমিয়েছিল। তারপর জানলা খোলার আমারও শেষ হলো আর আমার ছেলেও ঘুম থেকে উঠলো। তো ছেলে ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ কিন্তু কেটে গেছে, তারপর বিছানা গোছাতে পেরেছি। কেননা ছেলে উঠেছে, তারপর সকালে ব্রেকফাস্ট সেরেছি, ছেলেকে খাইয়েছি, ছেলেকে রেডি করেছি, তারপর ছেলেকে নিয়ে অনেকক্ষণ ছিলাম। তারপর তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে এদিকে তারপর রুমের বিছানাটা বাগিয়ে জানলাগুলো খুলছিলাম। তখন দেখো বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে। তো জানলাটা খুলে দিয়ে জানলার যে মেঝেটা আছে ওটা একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিলাম। তো ছেলেকে ডাক্তার দেখাতে তো গিয়েছিলাম। তো ভাবলাম যে কয়েকটা ইনডোর প্ল্যান্ট এনে রাখবো, এবার তো গরম পড়ছে। তো সেগুলো এনে রাখলে আর কি বলো তো, ওই তাহলে না রুমটা বেশ ঠান্ডা মতো থাকবে। কিন্তু বেশ পছন্দসই না হওয়ার জন্য নিতেও পেলাম না। তারপর একটা মেন জিনিস, তো ওসব গাছ তো নিলেই হয় না ছেলের জন্য। ওসব গাছ রাখবো কোথায় বলো? যে রুমের মধ্যে যে রাখবো, কিন্তু ছেলে কি বলো তো, গাছটা তো নষ্টই করে ফেলবে, এমনকি টবটা পর্যন্ত ভেঙে দিতে পারে। তো সেই জন্য আরও সাহস করে নিলাম না, নাহলে আমার না নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো আমার তো ওই স্নেক প্ল্যান্ট, তারপর আরও অনেক রকমের যে দেখলাম কত সুন্দর বাহারি বাহারি পাতা ওরকম গাছ আছে, কিন্তু বেশ নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, এর পরের বার অবশ্যই নেবো আমি এগুলো। কেননা ওগুলো দেখেছি এই গ্রীষ্মকালে না রুমের মধ্যে তাপ শোষণ করে। তো সেই জন্য আর কি আরও নেওয়ার ইচ্ছা ছিল। তারপর আমার যাই যে বাইরের দিকে যে জানলাটা আছে ওটার মধ্যে বেশ রাখলে না দেখতে বেশ ভালো লাগবে। তো এই রুমটা ঝাঁট দেওয়া মাত্রই ঝাঁটার যে ডগায় ঠিক দেখবো চুল। তো আমার যে এত চুল উঠছে কি বলবো তোমাদের। তাও চুলের কত যত্ন করি, কিন্তু যত্ন করলেও কি বলো তো, চুলটা উঠে উঠে পুরো পাতলা হয়ে গেছে। তো ভালো করে রুমটা বেশ ভালো ঝাঁট দিয়ে নিলাম। তো এই সব কাজ করছি। এরপর কি বলো তো, ছেলে আজকে সকাল থেকে এতটাই বায়না করছে যে আমাকে ছাড়া থাকতেই চাইছে না। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করেই আর কি কাজগুলো করতে হচ্ছে। আর যে বাড়তি কিছু করব কাজ, তো ছেলের জন্য তো একদমই করতে পারছি না। তো ছেলে তো পরশু দিনে খুবই শরীরটা খারাপ ছিল। যাই হোক, কালকে তবু সারাদিন খেলা করেছে, কিন্তু আজকে সকাল থেকে ছেলের এত বায়না, তো শুধুই কান্না করছে আর এবং সবসময় আমার কাছে থাকবে। তো সেজন্য আমি তো কোনো কাজই করতে পারছি না। তো যাই হোক, মেয়ের এখন স্কুল পরীক্ষা হচ্ছে, ছুটি হয়ে যাচ্ছে, তাই আজকে সকালে রান্নাটা করতে হচ্ছে না। নাহলে ওই যে ছেলেকে নিয়ে সকালে যে কী করে রান্না করতাম আমি জানি না। তো যদিও আমার চাপ নেই যে আমাকেই যে রান্নাটা করতে হবে, তারও কোনো মানে নেই। তো আমি করি অনেকটা শখে, এবং কি বলো তো, মনে হয় একটু তার মধ্যেই ছেলেদের কিছু হেলদি নানা রকম খাবার বানিয়ে খাওয়াই, তাই হয়তো বানাই। না হলে তো আমার এই যে 12 বছর বিয়ে হয়েছে, তো আমার যে শাশুড়ি মা তো রান্না করেনি। তাছাড়াও আমার শাশুড়ি মা আনাজ কেটে দেওয়া, বেটে
এখন মিক্সার গ্রাইন্ডারে যদিও মশলাটা বেটে নেওয়া হয়, তা না হলেও শিলেতে আমার শাশুড়ি মা মশলাটা বেটে দেয় যখন কারেন্ট না থাকে। তো সেই যে সেরকমভাবে রান্না করার বা রান্নার জোগাড়যন্ত্রী করার সেরকম আমার কোনো চাপ নেই। তো চাপ কোনো দিনই ছিল না, কেননা ওই প্রথম হয়তো বিয়ের পর মানে কদিন আর কি আনাজ ফানাজ কেটে দিতাম, কিন্তু যখন থেকে আমার মেয়েও হয়েছিল ওর দেখাশোনা করতে করতেই সময় চলে যেত। তারপর তো এই এখন ছেলেকে নিয়ে একদমই সব সময় পাই না। তো তোমাদের সাথে যেটুকু কাজ শেয়ার করি ওই ছেলেকে নানা রকমভাবে খেলতে দিয়ে বা কারোর কাছে দিয়ে এগুলো করতে পাই। তো তাছাড়া রান্নার দিকে আমি খুব একটা যেতে মানে সময় পাই না বলতে পারো। তো কি বলো তো, তারপর বড় মা যেহেতু করে নেয়, সেহেতু আমাকে ওই ছেলেকে কাঁদিয়ে বা ছেলেকে যা হোক করে কারো কাছে দিয়ে যে করতে হবে এরকম কোনো ব্যাপারটা নেই আর কি। তো আমার শাশুড়ি মারা প্রথম থেকেই এরকম। তো অনেকে এমন আছে যে বৌমা বাড়িতে আসতে না আসতেই রান্নার হেসেলটা ছেড়ে দেয়, যে ভাবে বৌমা এসেছে তাহলে বৌমারা রান্না করবে। কিন্তু আমার শাশুড়ি মায়েদের আলাদা মত। তো যখন বড় মা বাড়িতে থাকে না তখন আমার শাশুড়ি মাই রান্না করে, তো আমাকে করতে দেয় না। তো এই এই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে জানো তো। তো কোনো রান্না করার সময় এখন যদিও অল্প অল্প টুকিটাকি ওই ছেলে মেয়েদের জন্য রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, নাহলে প্রথম তো আমি একদমই পারতাম না। তো তোমাদের দাদা ভাই অনেকগুলো লুজ শ্যাম্পুর প্যাকেট এনেছিল, সেগুলো একটা কৌটোর মধ্যে করে বাথরুমে রেখে দিলাম, তাহলে আর এদিক সেদিক হবে না। তারপর এই যে রান্নার গ্যাসের ওভেনটা একটু মুছে দিচ্ছি। আর কি বলো তো, মুড়ি খাওয়ার যে কুমড়োর তরকারিটা সেটা বড় মাই বানিয়েছিল, আজকে আমি কিছু বানাইনি। তো ছেলে তো এক এক সময় খেলছে আর এক এক সময় এমন বায়না করছে। এই আজকে এই যে এখন দেখো তোমাদের সাথে আমি মেয়ের আর আমার মুড়িটা যে বাড়লাম, কিন্তু আমি না এখন একদমই খেতে পাইনি, কারণ ছেলে এতটাই কান্না করছিল যে ছেলেকে কি বলো তো নিতে চলে গেলাম, আর খাওয়ার টাইম পাইনি। তো এদিকে কুমড়ো তরকারি, শসা কুচি আর সীতাভোগ মিষ্টি দিয়ে মেয়ের আর আমার মুড়িটা বেড়ে নিয়েছিলাম। তো বড় মা কিন্তু কুমড়োর তরকারিটা খুব ভালো বানায় জানো তো, কুমড়োর তরকারি আর বাঁধাকপির তরকারি এই দুটো। তো মেয়ে ওদিকে ছাতুর প্যাকেটটা তখন পুড়ে নিচ্ছিল কৌটোর মধ্যে। আর তারপর কিন্তু ওই যে মুড়ি যে বাড়লাম ওই পর্যন্তই কিন্তু লাস্ট, তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা ওই যে ছেলে ভোর ভোর উঠে পড়েছিল। তো আমি তো ওই মোটামুটি 5টা বাজার আগেই উঠেছিলাম, কিন্তু ছেলে তো উঠেছিল তখন বাজবে ওই 5:30টার দিকে। তো সেই থেকে তো ছেলে জেগেছিল, কিন্তু ছেলে জেগে থাকলেই তো ব্যাস হয়ে গেল। তো এমনি ছেলে খেলা করে, কিন্তু ওর শরীরটা ভালো না থাকার জন্য না একদম খেলা করতে চায়নি, খুব ঘিনঘিন করছিল। তো সেই জন্য খুব অসুবিধা হচ্ছিল জানো তো। তো তারপর এই যে আবার ব্লগটা শুরু করেছি কিন্তু বিকাল থেকে। তো তোমাদের দাদাভাই আজকে সকালে বাজার গিয়েছিল। আর কি বলো তো, এখন না আমাদের এদিকে ওই ভোটের জন্য একদম বাস চলাচল খুব কম হচ্ছিল। তো যেখানে 8টা বাস চলছিল, মানে লাইনের বাস আর কি, এমনি আমাদের এখানে বাস 1 ঘন্টা অন্তর অন্তর। তো তার তো 4টে চলছিল, তো 4টে বন্ধ ছিল। তো তোমাদের দাদাভাই সকালবেলায় 8টার বাসে গিয়েছিল, কিন্তু দুপুরে বাড়ি ফেরার কথা 1:30টার বাসে, কিন্তু বাড়ি ফিরতে পারিনি। তো তোমাদের দাদাভাই ওই 5টার দিক করে বাড়ি আসবে, তো এখন আসেনি। তো আমার ছেলে দিকে বাইরে খেলা করছিল। তো ততক্ষণ আমি কি বলো তো, ছেলের যে শরীর খারাপ হয়েছিল যখন, তখন তোমাদের দাদাভাই আর মেয়ে মিলে না এখানে যত জিনিস খেলনাগুলো আর কি সব ছেলেকে ভোলানোর জন্য বার করেছিল। তো সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, মানে প্রথমে তো বার করে দিলাম, তারপর মুছছিলাম। আর এদিকে তখন দাদাভাই বাজার থেকে চলে আসার পর ওই বিকালবেলাতেই আর কি তোমার দাদাভাইকে ভাতটা বেড়ে দিলাম। তো আজকে রান্না হয়েছিল বিট আর গাজর ভাজা, আর দই পটল, আর ছিল মাশরুম ছাতুর তরকারি। তো এই সিম্পল রান্নাই আজকে হয়েছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে ওই তরকারি একটু গরম করে আর খাবারটা বেড়ে দিয়ে এসে তারপর জিনিসগুলো গোছাচ্ছি। তো এরপর কিন্তু তোমাদের একটা নতুন জিনিস দেখাই। তো এটা হচ্ছে একটা ইতালির সাবান। তো এটা আমি মোটামুটি ওই বছর 10 হলো এটা আলমারিতে আমি রেখে দিচ্ছি। তো এটা আমি একদম ব্যবহার করিনি, যেহেতু এটা একটা অন্য দেশের জিনিস। তো এই সাবানটা না মোটামুটি 250 গ্রামের মতো ওজন জানো তো। আর এটা বোধহয় 1985 সালে তৈরি, সালটাও দেওয়া আছে। তো খুব যত্ন করে রেখে দিচ্ছি জিনিসটাকে, তো একদমই নষ্ট করব না।
তো যাই হোক, দেখো সুন্দর করে কিন্তু একটা একটা করে জিনিস গুছিয়ে দিচ্ছি। আর আমাকে না এই কাঁচের ভেতরে জিনিসগুলো খুব একটা বেশি গোছাতে হয় না, ভালোই থাকে। হয়তো বছরে আমি 3 থেকে 4 বার এটা গোছাই, কেননা কাঁচের ভিতরে ছেলেকে একটা ভয় দেখিয়ে দিয়েছি, সেজন্য আর ছেলে একদম কাঁচটা হাত দেয় না। তো যে জিনিসগুলো গুছিয়ে রাখি গোছানোই থাকে। তো আগে তো ছেলের জন্য এটা আমাকে ফাঁকাই রাখতে হচ্ছিলো। তো ওই যে বললাম, তোমাদের দাদাভাই আর মেয়ে মিলে যত খেলনা সব বার করেছিল, যাতে আমার ছেলে একটু হলেও খেলা করে বা ভুলে থাকে, তো সেই জন্য। তো যাই হোক, এখন এটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আমার আগের ব্লগে দি কে এ কিম, তো সেখান থেকে একজন কমেন্ট করেছে দাদাভাই। তো দাদাভাই তো খুব সুন্দর কমেন্ট করেছে। তো এত সুন্দর কমেন্ট এর আগে আমাকে কেউ করেনি। তো দাদাভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার খুব ভালো লেগেছে। তো যদিও দাদাভাই সব কমেন্টটা আমাকে ইংরাজিতেই লিখেছে, তো আমি হয়তো তোমাদের বাংলায় বলছি। তো আমার ভিডিও নাকি দাদাভাইয়ের একবারের জায়গায় অনেকবারই দেখতে মন গেছে, এবং আমার যে এই চেষ্টা আর আমার যে কি বলো তো, আমি যে কষ্ট করে ভিডিও করি দাদাভাইয়ের, সেটা খুব ভালো লেগেছে। তো দাদাভাই যে আমাকে এতটা এতটা সুন্দর করে কমেন্ট করেছে, সত্যি করেই আমি ভাবতে পারছি না যে আমার ভিডিও কেউ এতটা ভালোবেসে দেখতে পারে। আর আমি আমার এই ভিডিও যতদিন করছি, এই এত সুন্দর কমেন্ট আমি এই প্রথম পেলাম। তো তারপর টেস্টি অফ বেঙ্গল থেকেও দিদিভাই কমেন্ট করেছে। তো তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর দাদাভাইকে তো অসংখ্য ধন্যবাদ কি জানাবো, ধন্যবাদ জানানোর কোনো ভাষাই নেই। কেননা আমার যে এই যে ভিডিও করার চেষ্টা, কি বলো তো, আমি অনেক কষ্টের মাধ্যমে ওই দুটো ছেলে সামলে সময় বার করেও এই যে ভিডিওটা করি। তো এই যে ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো, এতে সত্যি করেই আমি খুব কৃতজ্ঞ। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও এবং আশীর্বাদ করো, যাতে আমি সামনের পথে এগিয়ে যেতে পারি। তো আমার চেষ্টা যেন সফল হয়। তো আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখতেই পেলে কতটা সুন্দর দেখতে লাগছিল। তারপর শীতের যে জিনিসগুলো বডি ওয়াশ, ক্রিম, জেল, এগুলো সব না আলমারির মধ্যে ভরে দিলাম। তো ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তো ছেলে তো যে ডাক্তার দেখিয়েছিলাম, তো তিনি আরও রকমের ওষুধ দিয়েছেন। তো সব কটা ওখানে বাইরের দিকেই গুছিয়ে রেখে দিলাম, তো যাতে নিতে সুবিধা হয়। এবং তাকটা একটু অগোছালো ছিল, গুছিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। রাধে রাধে।